পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্জে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় সংকর ধান চাষের গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুমন দেবনাথ, সহকারী উদ্ভিদবিদ, চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। এই যে সংকর ধান, যাকে আমরা হাইব্রিড ধানও বলছি, তো প্রথমেই একটু আপনার থেকে জানতে চাইব যে এই সংকর ধান বা হাইব্রিড ধান ঠিক কি? অবশ্যই, সংকর ধান বা হাইব্রিড ধান এটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুটি পৃথক পুরুষ ও স্ত্রী ধান, তার মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো যায় বা সংকরায়ন ঘটানো যায়, তাহলে প্রথম অপত্যজনুতে যে বীজ উৎপন্ন হয় তাকেই কিন্তু সংকর ধান বীজ বলে।
এটা তো আপনি বিজ্ঞানের ভাষায় বললেন, কিন্তু আমাদের জন্য কি বলবেন? হ্যাঁ, চাষি ভাইদের উদ্দেশ্যে বা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে পারি কি যে ধান গাছ এটা হচ্ছে স্বপরাগী উদ্ভিদ। আচ্ছা, এর ফুল কিন্তু নিজেই নিজের যে পরাগ রেণু আছে সেটাই কিন্তু ধান উৎপাদন করতে এটা ব্যবহার করে। কিন্তু শঙ্কর মানেই হচ্ছে অন্য কোনো প্রজাতির থেকে একটা নতুন ধরনের যে চরিত্র সেইটা এসে সংমিশ্রণ ঘটবে। তো এক্ষেত্রে কি করা হয় যে একটা পুরুষ গাছ এবং একটা স্ত্রী গাছ এটা নিয়ে তার সংকরায়ন ঘটানো হয়। তার ফলে প্রথম অপত্য জনুতে বা প্রথম বছরে যে বীজ উৎপন্ন হয় তাকে কিন্তু শঙ্কর ধান আমরা বলি। তো এই যে শঙ্কর ধান বা হাইব্রিড ধান, এই ধান চাষি বন্ধুরা কেন চাষ করবেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা বলি যে ভারতবর্ষ কিন্তু এখন বিশ্বের দ্বিতীয় দেশ, জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় দেশ। তো সেই ক্ষেত্রে আমাদের এত যে জনসংখ্যা, সেই জনসংখ্যার জন্যে খাদ্যের যে প্রয়োজনীয়তা সেইটা যদি আমাদের মিট আপ করতে হয় তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের দিন দিন যে জমি সেই জমি কিন্তু চাষের জমি কিন্তু কমে যাচ্ছে, কিন্তু আমাদের খাদ্যের পরিমাণ যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু বাড়ছে। তাই একটা নির্দিষ্ট জমিতে তার উৎপাদনশীলতা সেটা কিন্তু আমাদের বাড়াতে হবে। সেই উৎপাদনশীলতা বাড়াতে জমির পরিমাণ একই কিন্তু উৎপাদনশীলতাটাকে আমাদের বাড়াতে হবে। সেই উৎপাদনশীলতা বাড়াতে গেলে হাইব্রিড রাইস বা শঙ্কর ধানের চাষ আমি বলবো এখন আমাদের সামনের সব থেকে একটা আদর্শ উপায়। আচ্ছা, তার কারণ উচ্চ ফলনশীল ধান যেগুলো আমরা চাষ করছি তার উৎপাদনশীলতা কিন্তু একটা জায়গায় এসে স্থিতিশীল হয়ে গেছে, সেটাকে আর বাড়ানো যাচ্ছে না। তাই আমাদের কিন্তু শঙ্কর ধান চাষের দিকে গুরুত্ব আরোপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলি যে এই ক্ষেত্রে কিন্তু বিঘা প্রতি 1.5 থেকে 2 কুইন্টাল কিন্তু ফলন আমরা বেশি পাবো শঙ্কর ধান যদি আমরা চাষ করি। এবং সেক্ষেত্রে শঙ্কর ধান চাষ করতে গেলে হয়তো একটু আমাদের খরচাটা বেশি হয়, বিঘা প্রতি 600-700 টাকা খরচা বেশি হয়, কিন্তু আমরা দেখেছি ফলন যে হারে বাড়ে তাতে এই 600-700 টাকা খরচ বেশি হলেও আমরা বিঘাতে অন্য ধানের তুলনায় 1000 থেকে 1200 টাকা কিন্তু আমরা বেশি লাভ করতে পারি। তাই আমি কৃষক বন্ধুদের জন্য বলবো যে আপনারা কিন্তু শঙ্কর ধান চাষের দিকে একটু ঝুঁকে পড়ুন। আপনি একটা শব্দ বললেন যে উচ্চ ফলনশীল ধান, আবার বললেন যে হাইব্রিড ধান বা শঙ্কর ধান, তো এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন। তো উচ্চ ফলনশীল ধান একটা সময় ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ বা অন্য যে কোনো জায়গাতে আমাদের যে ধান চাষ করা হতো সেই ধানগুলো ছিল দেশীয় ধান। সেইগুলোর উচ্চতা অনেক বেশি ছিল এবং তার ফলন কিন্তু অনেক কম ছিল, কিন্তু সেগুলো খেতে সুস্বাদু ছিল। তো আমাদের যত জনসংখ্যা বাড়তে শুরু করলো তো আমাদের কি হলো, আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ার দিকে কিন্তু আমাদের নজর দিতে হলো। তখন কি হলো, হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল ধানের কিন্তু উদ্ভব ঘটানো হলো সবুজ বিপ্লবের সময়। এই যে উচ্চ ফলনশীল ধান তার বৈশিষ্ট্য হলো এরা উচ্চতায় কম হবে। আচ্ছা আচ্ছা, যাতে দেশি ধানের মতো এতটা উচ্চতায় হবে না। অর্থাৎ কিনা এরা যখন পেকে যাবে তখন ঢলে পড়বে না, খাড়া থাকবে। 2, এরা কিন্তু রাসায়নিক সারকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। আমাদের দেশীয় ধানের জাত তারা কিন্তু রাসায়নিক সারটাকে খুব ভালোভাবে নিতে পারতো না, দিলে হয়তো পচে যেত। তাই এই উচ্চ ফলনশীল ধান তারা কিন্তু রাসায়নিক সারটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো এই যে সারের ব্যবহার, তারপরে তার উচ্চতা কম, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ফলন 60-এর দশকে বৃদ্ধি পেয়েছিল হাই ইল্ডিং ধান বা উচ্চ ফলনশীল ধান চাষ করে। ক্রমাগত এই চাষ করার ফলে এখন দেখা যাচ্ছে সেই হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল ধান তার উৎপাদনশীলতা কিন্তু একটা স্থিতিশীল জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, আর তাকে বাড়ানো যাচ্ছে না। তখন আমাদের ঝুঁকতে হচ্ছে হাইব্রিড ধান বা শঙ্কর ধান চাষের দিকে। মানে আমাদের উদ্দেশ্য একটাই যে বেশি ফলন পাবো, কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আমাদের খাদ্যের চাহিদা বেড়েছে। তো এক্ষেত্রে আমি বলি যে উচ্চ ফলনশীল ধান আর এই শঙ্কর ধানের মধ্যে মূলত কি কি পার্থক্য? না, উচ্চ ফলনশীল ধান অপেক্ষা এই যে হাইব্রিড রাইস বা শঙ্কর ধানের যে জাত সেগুলোর কিন্তু শিকড়ের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর শিকড়ের পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে, এর যে পাশকাঠির সংখ্যা, কার্যকরী পাশকাঠির সংখ্যা সেটাও কিন্তু অনেক বৃদ্ধি পায়।
বেশি পাশকাঠি হলে বেশি ধান হবে? বেশি পাশকাঠি না, এক্ষেত্রে আমি বলি কার্যকারী পাশকাঠির সংখ্যা। কার্যকারী। অকার্যকরী পাশকাঠির সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা ফলনটা পাবো না। তাই কার্যকরী পাশকাঠির সংখ্যা কিন্তু হাইব্রিড ধানে অনেক বেশি হয়। আচ্ছা। এরপর একটা শীষে যে ধানের সংখ্যা, সেই সংখ্যাটাও কিন্তু হাইব্রিড রাইসে বেশি হয়। আচ্ছা। তারপরে শেষ বলবো যে প্রতিটা ধানের যে ওজন, সেই ওজনের ক্ষেত্রে উচ্চ ফলনশীল ধান অপেক্ষা এই শঙ্কর ধানের জাতের যে ওজন তা কিন্তু বেশি হয়। এতগুলো কারণের জন্য কিন্তু উচ্চ ফলনশীল ধান অপেক্ষা হাইব্রিড রাইস বা শঙ্কর ধানের ফলনটা বেশি হয়, সেটা আমরা সচক্ষে দেখতে পারি। এর পেছনে কিছু কিছু কারণ আছে, বিজ্ঞানসম্মত কারণ। এই যে বললাম যে শিকড়ের সংখ্যা বেশি হয় বা শিকড় কার্যকরী বেশি থাকে বলে আমাদের মাটিতে যে সকল খাদ্য থাকে বা আমরা সার হিসেবে যে সকল খাদ্য দিই সেগুলো কিন্তু অনেক ভালোভাবে এই গাছটা গ্রহণ করতে পারে। আচ্ছা। এবং যেহেতু শিকড় বৃদ্ধি বেশি হচ্ছে, এই শিকড় বৃদ্ধির সঙ্গে কিন্তু কার্যকরী পাশকাঠির সংখ্যার একটা সম্পর্ক রয়েছে। যত শিকড় বেশি হবে তত কিন্তু কার্যকরী পাশকাঠির সংখ্যা বেশি হবে। আর কার্যকরী পাশকাঠির সংখ্যা বেশি হওয়া মানেই ধানের শীষ বেশি হওয়া, আর ধানের শীষ বেশি হওয়া মানেই ফলন বেশি হওয়া। তার মানে এই জাতীয় ধান কি একটু বেশি সহনশীল বা শক্তপোক্ত? একদমই তাই। তার কারণ শুধুমাত্র শক্তপোক্ত বললে ভুল হবে, রোগ পোকা সহনশীলতা এর কিন্তু বেশি। আচ্ছা। এই যে আপনি বললেন যে হাইব্রিড বা শঙ্কর জাতীয় ধান, সেই ধানের চাষ মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কতদিন যাবৎ শুরু হচ্ছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে 1995 সালে আমাদের চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে প্রথম আমরা হাইব্রিড রাইসের একটা জাত আমরা উদ্ভাবন করেছিলাম। সেই হিসাবে 90-এর দশক থেকে কিন্তু এখানে হাইব্রিড ধানের চাষ শুরু। কিন্তু জনপ্রিয়তা যদি বলেন বা তার প্রসারতা যদি বলেন তাহলে 2000 সালের পর থেকে কিন্তু মোটামুটি আমাদের চাষি ভাইয়েরা এটা গ্রহণ করতে শুরু করেন। মোটামুটি 20-25 বছর ধরে চাষ চলছে। আচ্ছা। তাতে আপনারা এই যে আপনারা গবেষক যারা আছেন কেমন রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে বলি যে উচ্চ ফলনশীল ধানের যে জনপ্রিয়তা, সেই জায়গাটা কিন্তু এখনো শঙ্কর ধান নিতে পারেনি। আচ্ছা। তার কিছু কিছু কারণ অবশ্যই আছে। তার প্রধান কারণ হচ্ছে হাইব্রিড রাইসের ধান থেকে যে চালটা পাওয়া যায় সেটা থেকে যে ভাতটা আমরা তৈরি করতে পারবো, সেই ভাতটা কিন্তু ঝুরঝুরে হয় না, একটু আঠালো টাইপের, স্টিকি টাইপের হয়। আচ্ছা। তার কারণ এর অ্যামাইলোজ কন্টেন্ট কিন্তু কম। সেটা খাদ্যগুণে কোনো সমস্যা আছে? খাদ্যগুণের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের স্বাদের একটা পার্থক্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এমনি দেশি ধান থেকে যেমন আমরা ভাত ছাড়াও আরও অন্যান্য জিনিস বানাই, হাইব্রিড ধান থেকে কি সেরকম কিছু বানানো যায়? সেই রকম জিনিস বানানোর সুযোগ কিন্তু অনেকটাই কম। তার কারণ আমরা শুধু ভাতের কথাও যদি বলি যে আমরা দেখছি চাল দিয়ে বিরিয়ানি হচ্ছে, পোলাও হচ্ছে, কিন্তু হাইব্রিড রাইসে সেইটা কিন্তু করার সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ এর স্টিকিনেস বা আঠালো যে সমস্যা, হাঁটালো হয়ে যায়, সেই সমস্যাটা এখানে রয়েছে, যার জন্য কিন্তু চাষিরা বা আমরাও এইটাকে এখনও অতটা পছন্দ করছি না। কিন্তু আশার কথা এই যে আমাদের গবেষণা জারি রয়েছে, আমরা ধীরে ধীরে এই স্টিকিনেসটা কিন্তু কমাতে পারছি এবং আমি আশা রাখবো আগামী 5-10 বছরে আমরা কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব, যেখানে উৎপাদনশীলতার সঙ্গে সঙ্গে এই যে গুণমান যেটা হাইব্রিড রাইসের সেটাও ঠিকঠাক থাকবে। আমরা যে দেখছি যে আপনার দেশি ধান নানান প্রজাতির হয়, বা আপনার যেটা উচ্চ ফলনশীল ধান তারও নানান রকমের জাত আছে, তো হাইব্রিড ধানেরও কি নানা রকম জাত আছে? একদমই তাই। হাইব্রিড শঙ্কর ধানেরও অনেক জাত রয়েছে। এই জাতগুলোর মধ্যে ম্যাক্সিমাম জাতগুলো কিন্তু বহুজাতিক সংস্থা বা কোম্পানি তারা কিন্তু উদ্ভাবন ঘটাচ্ছে। আমাদের সরকারি সংস্থা থেকেও কিছু কিছু ধান আমরা উদ্ভাবন করেছি। তার মধ্যে আমাদের চুঁচুড়া থেকে CNRH 102 এবং CNRH 103 এটা কিন্তু আমরা উদ্ভাবন ঘটিয়েছি এবং 2016 সালে কিন্তু এর নোটিফিকেশন হয়ে গেছে। তাছাড়াও অন্যান্য কোম্পানি যেগুলো বীজ রয়েছে তার মধ্যে আমি বলতে পারি ইন্দাম 200-017, ADV 8744 বা KPH 473, প্যাক 837+, অ্যারাইজ 6129, সিরাম রেশমা, এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য ভ্যারাইটি। তো এগুলো কি অ্যাভেলেবেল বাজারে? একদমই।
আপনারা যে কোনো দোকানে গেলে কিন্তু এই ভ্যারাইটির ধানগুলো আপনারা পাবেন। তো এই যে আপনি জাতগুলো বললেন, সব জাত কি সব জায়গাতেই চাষ করা যায়? না, সব জাত কিন্তু সব জায়গায় চাষ করা যায় না। এই ক্ষেত্রে একটুখানি বলে রাখি, শঙ্কর ধান কিন্তু বোরো সিজনে চাষ করলে বা বোরো মরশুমে চাষ করলে তার কিন্তু ফলনটা বেশি পাওয়া যায় খারিফ মরশুমের তুলনায়। তবে খারিফ মরশুমে কি চাষ করা যায়? খারিফ মরশুমেও চাষ করা যায়, খারিফ মরশুমেও চাষ করা যায় এবং বোরো এবং খারিফ উভয় মরশুমে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন মোট যে ধান চাষ হচ্ছে তার 8 থেকে 10% কিন্তু হাইব্রিড রাইস চাষ শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে একটু কমই আছে, 8 থেকে 10 মানে কমই আছে, কিন্তু আগামী দিনে যেটা আমার বিশ্বাস কি যে আমাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার জন্যেই আমাদের কিন্তু হাইব্রিড রাইস চাষ করতে হবে। তার কারণ এখন আমাদের উচ্চ ফলনশীল ধানের যে জাত তার ফলন আমি আগেই বলেছি একটা স্থিতিশীল জায়গায় চলে এসছে, তাই উৎপাদনশীলতা বাড়াতে গেলে আমাদের হাইব্রিড রাইস বা শঙ্কর ধানের চাষ কিন্তু করতে হবে। এই যে আপনি নানান ধরনের জাতের কথা বললেন যে সব জাত সব জায়গায় চাষ করা যায় না, কোন কোন জাত কোথায় কোথায় চাষ করা যায় যদি একটু বলেন। এক্ষেত্রে আমি বলছি যে অ্যারাইজ ধানি বলে একটা জাত আছে, যে জাতটা একটু আপনি যদি বলেন কি যে যেখানে ড্রাই এলাকা বা শুষ্ক অঞ্চল, সেই শুষ্ক অঞ্চলে কিন্তু অ্যারাইজ ধানি খুব ভালো ফলন দেয়। অ্যারাইজ 6444 গোল্ড বলে একটা জাত আছে, সে কিন্তু এই ধরুন যেখানে একটু জল জমে আছে সেই সব জলা জমিতে কিন্তু সে খুব ভালো ফলন দেয়। তাছাড়া মোটামুটি দোআঁশ বা একটু উঁচু যেসব অঞ্চল, সেসব অঞ্চলে প্যাক 837 প্লাস বা পান 802 এই ধরনের জাত আপনারা চাষ করতে পারেন। পশ্চিমবঙ্গে চাষি বন্ধুরা কোন জাতটাকে ঠিক পছন্দ করছেন? দেখুন, আমাদের চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে হাইব্রিড রাইসের প্রোডাকশানের উপরে আমরা কিন্তু একটা ট্রায়াল চালাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত 3 বছর ধরে অ্যারাইজ 6444 গোল্ড এই ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে। তো সব থেকে যদি আপনি বলেন কি যে একটা ভ্যারাইটির নাম করুন, তাহলে আমি অন্তত এই ভ্যারাইটির নামটা করব। তো এই যে আপনি ধানের নানান রকমের ধরন বললেন, প্রথমত দেশি ধান, তারপরে উচ্চ ফলনশীল ধান, তারপরে এই যে এখন নতুন শঙ্কর ধান বা হাইব্রিড ধান। তো এই হাইব্রিড ধান চাষ করতে গেলে বিশেষ কিছু পরিচর্যা কি করতে হয়? অবশ্যই বিশেষ পরিচর্যা আমাদের হাইব্রিড ধানের ক্ষেত্রে করতে হয়। আমি এক এক করে সেগুলো বলবো, একেবারে বীজতলার চারা তৈরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি পরপর সেগুলো বলবো। প্রথমেই যদি আমি বলি কি যে বীজ কতটা ব্যবহার করব, এক্ষেত্রে হাইব্রিড ধানের ক্ষেত্রে কিন্তু আমরা অল্প পরিমাণে বীজ ব্যবহার করব। হেক্টর প্রতি যেখানে আমাদের 40 থেকে 50 কেজি বীজ লাগে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র 15 থেকে 20 কেজি বীজ যদি আমরা ব্যবহার করি, তাহলেই কিন্তু আমাদের হেক্টর প্রতি যে বীজের প্রয়োজনীয়তা সেটা মিটে যাবে। আর জল বা অন্যান্য যে বিশেষ কোনো পরিচর্যা যেটা অন্য ধানে করা লাগছে না? বিশেষ পরিচর্যা বলতে পার্থক্য এটাই কি যে আমরা যখন উচ্চ ফলনশীল জাত চাষ করি সেক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব রাখি 15 সেন্টিমিটার। আচ্ছা, এটা আপনার যখন চারা রোপণ করা হচ্ছে সেই সময়? হ্যাঁ, যদি বলেন যে একেবারে বীজতলার ক্ষেত্রে হাইব্রিড ধানের ক্ষেত্রে একটু হালকা করে কিন্তু বীজ ফেলতে হবে। আমরা উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে যেভাবে বীজ ফেলি, এখানে কিন্তু একটু হালকা করে বীজ ফেলতে হবে। প্রতি স্কোয়ার মিটারে আমরা 10 থেকে 15 গ্রাম বীজ ফেলবো। এটা বীজতলার কথা বললেন আর কি। আর অন্যান্য ধানের যেমন চাষ করা হয় একই রকম পদ্ধতিতে আমরা এই ধানটাকে চাষ করতে মোটামুটি। তো এই যে আপনি বললেন যে খরিফ সিজন এবং বোরো সিজন, বছরে কি দুবারই চাষ করা যায় নাকি 3বারও চাষ করা যায়? না, বছরে কিন্তু দুবারই চাষ করতে হবে। আর একটা সিজন আছে আমাদের যেটা বলে আউশ, প্রি খারিফ, সেই প্রি খারিফে কিন্তু আমাদের এই হাইব্রিড ধানটা হবে না। ঠিক কত দিনের ধান বা কত দিনের ফসল এটা? আচ্ছা, এক্ষেত্রে এই যে আমি একটু আগে জাতের কথা বলেছিলাম, এই জাত অনুযায়ী কিন্তু এর ডিউরেশনটা নির্ভর করে। 110 থেকে 115 দিনের জাত আছে, আবার 120 থেকে 125 দিনের জাত আছে, আবার 130 থেকে 135 দিনেরও জাত আছে। তাই চাষি বন্ধু যে ডিউরেশনের জাত চাইবেন সেরকম জাত কিন্তু হাইব্রিড ধানের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এই জাতের কথা বলছেন, এই খারিফ এবং যে বোরো, এই দুটো সিজনে কি আলাদা আলাদা জাত আমরা কি রোপণ করব নাকি একই জাত রোপণ করব? হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন ভ্যারাইটিগুলো আমরা আমনে লাগাবো, কোনটা বোরোতে লাগাবো। আমরা যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কি যে বোরো সিজনে কিন্তু একটু বেশি সময় লাগে।
আচ্ছা, চাষ করতে। তাই বোরো সিজনে আমরা কম ডিউরেশন যেগুলো আছে, স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদী যে জাতগুলো, সেগুলো চাষ করব। আর আমনে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সব ধরনের চাষই কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা। তো মোটামুটি আমরা বিঘে প্রতি কেমন ফলন পাবো এই হাইব্রিড ধান থেকে? হাইব্রিড ধান থেকে বিঘে প্রতি আপনারা 900 থেকে 1000 কেজি মতন করে কিন্তু আপনারা ফলন পেয়ে যেতে পারেন, ধান পেয়ে যেতে পারে। হ্যাঁ। আর এই যে বললেন যে চালের কথা বা ভাতের কথা যেটা বললেন আর কি, তো চাল আমরা মোটামুটি দেখেছি কোনো চাল একটু মোটা হয়, কোনো চাল একটু সরু হয়, এক্ষেত্রেও কি সেরকম আছে? এক্ষেত্রেও তাই আছে, এটা সব ধানের ক্ষেত্রেই আছে যে সরু, মধ্য সরু বা বেশি সরু বা ছোট, লম্বা, এরকম কিন্তু প্রত্যেকটা, শুধু হাইব্রিড নয়, উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রেও এটা থাকে, সেটা এখানেও আছে। আচ্ছা। তো চাষি বন্ধুরা যদি চাষ করেন তাহলে কেমন লাভ পেতে পারেন যদি একটু বলেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলেছিলাম যে বিঘা প্রতি উচ্চ ফলনশীল ধান অপেক্ষা 1000 থেকে 1200 টাকা কিন্তু বেশি লাভ এখানে হয়। আর যেটা বললেন যে একটু অতিরিক্ত খরচ হয়, সেটা কি ক্ষেত্রে খরচ হয়, কোন ক্ষেত্রে খরচ হয়? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে উচ্চ ফলনশীল ধানের যে বীজ, তার যে দাম, সেটা হচ্ছে পার কেজিতে ধরুন আপনার প্রতি কেজি 45 থেকে 50 টাকা। শঙ্কর ধানের ক্ষেত্রে সেইটাই হচ্ছে 200 থেকে 250 টাকা বা 300 টাকা। আচ্ছা। তাই বীজের পেছনে যে খরচাটা, সেই খরচাটা এখানে একটু বেশি, এবং সারের খরচাটা এখানে বেশি, এখানে সার বেশি লাগছে। এখানে কি পুরোটাই রাসায়নিক সার দিয়ে চাষ হয় না জৈব সারও দিতে হয়? জৈব সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন, সেটা মাটির স্বাস্থ্যের কথা ভেবে আমরা বলছি। কিন্তু জৈব সার ব্যবহার না করে যদি শুধুমাত্র রাসায়নিক দিয়ে চাষ করেন, তাহলেও কিন্তু ফলনে কোনো কমতি দেখা যায় না। কিন্তু আমরা সবসময় বলবো জৈব সার দিয়ে চাষ করুন মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য। তাহলে চাষি বন্ধু যদি চান যে বেশি পরিমাণে ফসল ফলাবেন, বিশেষ করে ধানের ফসলের কথাই আমরা আলোচনা করছি, তো তাহলে চাষি বন্ধুরা এই শঙ্কর ধান বা হাইব্রিড ধান তারা চাষ করতে পারেন। এই ক্ষেত্রে একটু বেশি খরচ হলেও লাভ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে পাবেন চাষি বন্ধুরা। একদমই। আমাদের সময় আজকে শেষ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল শঙ্কর ধান চাষের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করলেন সহকারী উদ্ভিদবিদ, চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্রের ডক্টর সুমন দেবনাথ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.